শহর থেকে গ্রাম, তীব্র লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন। জ্বালানি সংকটে অর্ধশতাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকাই কারণ। গুলশান থেকে গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বিদ্যুৎ উপদেষ্টা। নওগাঁয় সাধন সিন্ডিকেটের দাপট। সাবেক খাদ্যমন্ত্রীর ভাই সামলাতেন চালের বাজার, মেয়ে করতেন নিয়োগ বাণিজ্য। হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তে দুদক। চলতি বছর সৃজনশীল প্রশ্নপত্রে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা। ফল প্রকাশ হবে গ্রেডিংয়ে। আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি অভিভাবকদের। এবং নির্বাচনী বিতর্কের মঞ্চে প্রথমবার মুখোমুখি কমলা ট্রাম্প। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ। 90 মিনিটের বাকযুদ্ধে নজর গোটা বিশ্বের। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। আবারও দেশজুড়ে দুর্ভোগের কারণ লোডশেডিং। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রাহকদের দিনে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। ঢাকার বাইরের চিত্র দুর্বিষহ। দিনে কখনো লোডশেডিং ছাড়াচ্ছে 2000 মেগাওয়াট। মূলত বড়পুকুরিয়া বন্ধ, আদানির কম সরবরাহ সহ অর্ধশতাধিক কেন্দ্রে জ্বালানি সংকটে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মধ্য দুপুর, তবু রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শ্যামলীর এই বিপণী বিতানের ভুতুরে চিত্র। বিদ্যুৎ নেই, তাই থমকে গেছে স্বাভাবিক কর্মতৎপরতা, কমে গেছে বিক্রি বাট্টা। কেউ বিকল্প নেয়ার চেষ্টায়, কেউ বা গরম থেকে একটুখানি স্বস্তির খোঁজে। প্রতিদিন মনে 4-5 বার যায়, কখনো 2 ঘন্টা থাকে না, কখনো 1 ঘন্টা থাকে না। কাস্টমার বাইরে থেকে দেখতেছে যে ভিতরে অন্ধকার, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, ভিতরে ঢোকে না। অনেক সময় মহিলা কাস্টমার ভয়ে ঢোকে না। ফটোকপি এবং প্রিন্টের যেসব কাজকর্ম, এগুলো বিদ্যুৎ ছাড়া একেবারেই আসলে আমরা অচল। ওনাদের যেমন ক্ষতি হইতেছে, আমাদেরও কিন্তু টাইমে অনেক ক্ষতি হইতেছে। রাজধানীবাসী বলছেন, কয়েকদিন ধরে হঠাৎই বেড়েছে লোডশেডিং। অসহনীয় গরমে দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকা চরম অতিষ্ঠ করে তুলছে যাপিত জীবন। বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা বাণিজ্যের বেশি ক্ষতি হইতেছে, কারণ বিদ্যুৎ যখন না থাকে কাস্টমার তখন ভিতরে ঢোকে না। কারেন্টের জন্য ঘুমাতে পারি না, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। সাম্প্রতিক সময়ে 14 থেকে 16,000 মেগাওয়াটে ঘুরপাক খাচ্ছে বিদ্যুৎ চাহিদা। তারপরও কখনো কখনো লোডশেডিং ছাড়াচ্ছে 2000 মেগাওয়াট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, 27,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকার পরও কেন তীব্র লোডশেডিং? এবারের বিদ্যুৎ সংকটের মূল কারণ জ্বালানির অভাব। অন্তত 54টি বিদ্যুৎ কেন্দ্র ধুঁকছে গ্যাস ও জ্বালানি তেলের সংকটে। কয়লার অভাবে ঝুঁকিতে মাতার বাড়ি, উৎপাদন কমছে আদানির। আর যান্ত্রিক ত্রুটি ও কারিগরি সমস্যায় বন্ধ বড়পুকুরিয়া, রামপালের প্রথম ইউনিট সহ 41টি বিদ্যুৎ কেন্দ্র। 3 মাস ধরে রক্ষণাবেক্ষণে থাকা সামিটের এলএনজি টার্মিনাল তীব্র করেছে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের অভাব। সংকট কমাতে ভাসমান এই টার্মিনালের উৎপাদনে ফেরার অপেক্ষায় বিদ্যুৎ বিভাগ। আমরা ইগারলি ওয়েটিং ফর এফএসআরইউটা আসলেই মনে করেন যে আমাদের প্রবলেম 90% শেষ আর কি। আমরা চেষ্টা করতেছি হয়তো উইদিন 1 উইক এই জিনিসগুলোর অনেকটাই সমাধান হবে আর কি। বিশেষজ্ঞরা মনে করেন, এতদিনের নানা ভুল নীতি আর জ্বালানি সংস্থান না করেই ঢালাও বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাশুল দিতে হচ্ছে। একটা হচ্ছে প্ল্যানিং এর সমস্যা, যেগুলো করেছি সেগুলো যে ঠিক পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ সেটাও আবার না, হ্যাঁ, এবং এর সাথে জ্বালানি নিশ্চিত করা সেটাও আমরা করি নাই। যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান্ট করা, কিন্তু তারা কখনো এটা করে নাই। বিশেষজ্ঞদের পরামর্শ, আমদানি নির্ভরতা কমিয়ে নজর দিতে হবে নবায়নযোগ্য উৎসে। চাহিদার তুলনায় বর্তমানে বিদ্যুতের সক্ষমতা প্রায় দ্বিগুণ। তবে এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও কেন সইতে হচ্ছে লোডশেডিং, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন। একই সঙ্গে গ্রাহকদের চাওয়া, শিগগিরই মুক্তি মিলুক এই পরিস্থিতির থেকে, নিশ্চিত হোক বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তৌফিক এলাহি চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, মঙ্গলবার রাত 10:45টার দিকে গুলশান এলাকা থেকে তৌফিক এলাহিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। এই মুহূর্তে ঢাকা সিএমএম আদালতে আছেন রিপোর্টার মাইনুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকে গতকাল রাতে গুলশান থেকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর আজ কিন্তু তাকে আদালতে আনার কথা রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তাকে আদালতে আনা হয়নি। ধারণা করা হচ্ছে বিকেল নাগাদ তাকে হয়তো আদালতে আনা হতে পারে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বা তাকে আদালতে আনা হবে সে বিষয়ে কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আমরা জানলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তবে এখন সকালবেলায় যে ভোরে আদালতে আনা হয়েছিল রিমান্ড থেকে ফেরত সাবেক আইজিপি শহীদুল হককে, তিনি এখন সিএমএম আদালতের গারদে রয়েছেন। তাকে কিছুক্ষণের মধ্যেই হয়তো আদালতে তোলা হবে, হয়তো তার আবার পুনরায় রিমান্ড চাওয়া হতে পারে অথবা যদি অন্য কোনো মামলায়, আর যদি তা না হয় তাকে হয়তো পুনরায় এখান থেকে কারাগারে প্রেরণ করা হতে পারে। এদিকে যেটা বলছিলাম যে তৌফিক ইলাহী সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ছিলেন এবং আমরা গত কয়েকদিনে দেখেছি অনেক মামলা হয়েছে তাদের নামে। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার করেছে তা এখন আমরা জানতে পারিনি। এদিকে এই যে মামলায় শহীদুল হককে গ্রেফতার করা হয়েছিল সেই মামলাটি ছিল নিউ মার্কেট থানার একটি হত্যা মামলা। সেই হত্যা মামলায় এর আগে আমরা দেখেছি যে আদালত থেকে তার 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। সেই রিমান্ডে কি তথ্য পাওয়া গেছে তাও এখন আমাদেরকে জানানো হয়নি, আমরা এখনো তা জানতে পারিনি। তবে যেহেতু একটু কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে, আবারও হয়তো তার নতুন করে রিমান্ড চাওয়া হবে, সুতরাং ধারণা করা যাচ্ছে যে তার কাছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য হয়তো পাওয়া যেতে পারে। এদিকে এখন পর্যন্ত যেহেতু সাবেক আইজিপি শহীদুল হককে আদালতে আনা হয়েছে সে উপলক্ষে কিন্তু সিএমএম আদালতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে এবং এই সেনাবাহিনীর যে পুলিশ পাহারায় কিন্তু শহীদুল হককে হয়তো কিছুক্ষণের মধ্যে আদালতে আনা হবে এবং যে আজ সকাল 7টার দিকে কিন্তু শহীদুল হককে সিএমএম আদালতে আনা হয়। এখন পর্যন্ত আনার পর তিনি বর্তমানে গারদেই রয়েছেন। তবে কখন তাকে আদালতে তোলা হবে সে বিষয়ে এখনও আমরা জানতে পারিনি। তবে যেহেতু আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে একটু কারিগরি জটিলতা আছে, সে জটিলতা কাটিয়ে দ্রুতই তাকে আদালতে আনা হতে পারে। এদিকে যেহেতু যা বলছিলাম যে তৌফিক ইলাহীকেও হয়তো বিকেল নাগাদ আদালতে আনা হবে এবং তার হয়তো রিমান্ড আবেদন করবে পুলিশ। এই ছিল ঢাকার সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালতে। শেখ হাসিনা ও বোন শেখ রেহানা সহ সপরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চলে রাজুকে 60 কাঠা বরাদ্দকৃত প্লট বাতিল চেয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টে 10 আইনজীবী মঙ্গলবার এর রিট দায়ের করেন। রিটে প্লট বরাদ্দে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। তদন্ত করতে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে 3 সদস্যের কমিটি করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবীরা জানান, পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লট নেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সালমা ওয়াজেদ পুতুল। এছাড়া 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন শেখ রেহানা ও তার 2 ছেলে মেয়ে। ছিলেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় এমপি। সেই প্রভাব খাটিয়েই নওগাঁয় ভোগ্যপণ্য থেকে নিয়োগ বাণিজ্যের বলয় গড়ে তুলেছিলেন সাধন চন্দ্র মজুমদার, স্থানীয়দের কাছে যেটি পরিচিত সাধন সিন্ডিকেট নামে। সরকার পতনের পর অনেকেই বলছেন সাধনের 4 বারের এমপির মেয়াদে এই সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুদক। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই 3 উপজেলা নিয়ে গঠিত নওগাঁ এক সংসদীয় আসন। 2008, 2014, 2018 ও সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে। দলীয় পদ আর ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় গড়ে তোলেন শক্ত সিন্ডিকেট, যার মূল লক্ষ্য ছিল শুধু অবৈধভাবে অর্থ উপার্জন। আজ থেকে 15-16 বছর আগে তাদের এমন কোনো সম্পদ ছিল না। 2-3-4 বিঘা জমি ছিল, টেন্ডার জমি 8-10 বিঘার মতো ছিল। বিভিন্ন পুকুর, মৎস্য পুকুর লুটপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চাকরির জন্য দেওয়ার জন্য অসংখ্য লোকের থেকে বিভিন্ন রকম টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাধন চন্দ্রের ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মোনার দায়িত্বে ছিল চালের বাজারের সিন্ডিকেট ও পুকুর জলাশয় নিয়ন্ত্রণ। ছোট মেয়ে তৃণা মজুমদার নিয়ন্ত্রণ করত সরকারি বেসরকারি নিয়োগ ও বদলি। 2 জামাতা নাসিম আহমেদ, আবু নাসের এবং ভাতিজা রাজেশ মজুমদারের দায়িত্ব ছিল টেন্ডার বাণিজ্য। তাদের সহযোগিতায় সাধন সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা।
নওগাঁর সাপাহার পোরশা নিয়ামতপুর এই 3 থানায় রয়েছে অন্তত 6 শতাধিক সরকারি পুকুর। অভিযোগ রয়েছে প্রকৃত মৎস্যজীবীদের হটিয়ে সরকারি এসব পুকুর গত 15 বছর ধরে জোরপূর্বক দখলে রেখেছে সাধন সিন্ডিকেট। যতগুলা খাস পুকুর আছে এগুলা মন্ত্রীর ভাই তার এক নাতি জোর করে দখল করে খায়। চাকরির টাকা, যে কোনো রাস্তার টাকা, যত কিছু টাকা, সমস্ত টাকা কোটি শত কোটি টাকা এই পার করছেন ইন্ডিয়াতে। চাল ব্যবসায়ীদের অভিযোগ গত 1.5 দশকে চালের বাজারের দর ওঠানামার কারণ ছিল সাধন মনোরঞ্জন সিন্ডিকেট। তারাই সিন্ডিকেটের মধ্যে আমি মনে করবো যে তারাই এগুলো ডিস্টার্ব করছে, কোনো ব্যবসায়ীরা করেনি। তাদের পলিসিগত, তাদের ভুলের গত, তারা টাকা কামানোর হয়তো প্রয়োজনে এগুলো করছে। এরই মধ্যে সাধন সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক। সাধন চন্দ্রকে আসামি করে 2টি মামলা করেছেন ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন এবং হামলা, দখল, বিভিন্ন মানুষের সম্পত্তি দ্বারা দখল করেছেন, সেই সকল ব্যাপারেও মামলার প্রস্তুতি চলছে। সাবেক খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক সংসদ সদস্য জনাব সলিমুল উদ্দিন তরফদারের বিরুদ্ধে দুর্নীতি বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সাধন চন্দ্র মজুমদার ও তার পরিবারের সদস্যরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা। আর ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত নয় ফল প্রকাশ হবে গ্রেডিং পদ্ধতিতে। সাময়িক সময়ের জন্য সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হলেও আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরামর্শ অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শুরু হয়েছে রাষ্ট্র সংস্কার। তারই ধারাবাহিকতায় সংস্কার হবে শিক্ষা খাতেও। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা নতুন কারিকুলাম বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার সে দাবির বাস্তবায়নে বাতিল করেছে নতুন কারিকুলামের সমালোচিত মূল্যায়ন পদ্ধতি। চলতি বছরের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে প্রতি বিষয়ের 100 নম্বরের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন, সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ। সামষ্টিক মূল্যায়নে 70% আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%। একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এমসিকিউ এবং আর বাকিগুলো হচ্ছে সিকিউ ধরনের কোশ্চেন, এবং যে উদ্দীপক থাকে উদ্দীপক ছাড়াও কিছু প্রশ্ন আমরা রাখবো। তারপরে ধরেন আরও যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কিংবা ধরেন যে শূন্যস্থান পূরণ, ট্রু ফলস, এগুলো থাকবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিক থেকে মূল্যায়ন, প্রশ্নের কাঠামোর ভ্যারাইটি দিয়ে আমরা মূল্যায়ন করব। পরীক্ষার ফল প্রকাশে থাকছে না আলোচিত সমালোচিত ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত। এর পরিবর্তে আবারও চালু করা হবে নম্বর ভিত্তিক গ্রেডিং পদ্ধতি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানদণ্ডগুলি আছে তার উপর ভিত্তি করে আমরা স্কেলটা ওইভাবে করব। সেটা আমরা নম্বরের ভিত্তিতে আগে ঠিক করে তারপরে সেটাকে আমরা গ্রেডে পরিবর্তন করব। চলতি বছরের সাময়িক সময়ের জন্য পুরনো সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রচলনকে ইতিবাচক আখ্যা দিয়ে দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের দাবি অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনকারীদের। আমরা জানি যে সৃজনশীল মূল্যায়ন পদ্ধতির মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও আমাদের সেখানে আপাতত অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসাবে যেতে হচ্ছে। অংশীজনের মতামতের প্রতিফলন ঘটিয়ে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রচলনের বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কাজ করবে বলে জানান বোর্ডের চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বাংলাদেশকে অর্থনীতিতে আরও শক্তিশালী করতে সহযোগিতা করবে দেশটি। শিগগিরই ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসবে বলেও জানা গেছে। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন প্রস্তুত আগ্রহী বলেও জানান বেদান্ত। We're continuing to monitor the developments in Bangladesh
closely. We continue to be ready and eager to work with interim government that's led by Dr. Yunus as it charts its democratic future for the people of Bangladesh. একই সঙ্গে বাংলাদেশে গণঅভ্যুত্থানের সঙ্গে ওয়াশিংটনের সম্পৃক্ততার অভিযোগ আবারও নাকচ করেছে বাইডেন প্রশাসন। They are not true. এদিকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী 14-15 সেপ্টেম্বর আলোচনায় বসতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এই কথা জানিয়েছে। এতে বলা হয় মার্কিন প্রতিনিধি দলে দেশটির অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দুই দেশের প্রথম কোনো উচ্চ পর্যায়ের আলোচনা। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে বাংলাদেশ ও ভারত সফর করবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 10 থেকে 16 সেপ্টেম্বর তার এই সফর করার কথা রয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে দুই দেশে সফরের সময় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিকাশে সহায়তার জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন লু। পাশাপাশি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য লু একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করবেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বিতর্কের মুখোমুখি রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় এবিসি নিউজের আয়োজনে 90 মিনিটের এ বাকযুদ্ধ হয়। বিতর্কের শুরুতেই উপস্থাপকের প্রশ্নের জবাবে একে অন্যের বিরুদ্ধে অভিযোগের তির ছোড়েন দুই প্রতিপক্ষ। কমলা বলেন বিত্তশালীদের জন্য আয়কর কমাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জন্য তাকে ভয়ঙ্কর এবং অযোগ্য বলেও কটাক্ষ করেন। অন্যদিকে দেশকে ধ্বংস করার পেছনে বাইডেন ও কমলাকে দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি দেশ পরিচালনায় কমলা নিজস্ব কোনো পরিকল্পনা নেই বলেও দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। Middle class and working people of America. That's an incorrect statement. She knows that. Well, I would love to. Let's talk about what Donald Trump left us. Donald Trump left us tariffs. You responded, and let's drill down on this because your national sales tax. Your proposal calls for tariffs, as you pointed out here. They're not going to have higher prices. খুলনায় নিখোঁজের 5 দিন পর লবণচড়া এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা কদরুল হাসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নিখোঁজের 5 দিন পরে খুলনার যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কদরুল হাসানকে খুঁজে পাওয়া গেছে আজকে ভোরবেলায়, অর্থাৎ 4:30টার দিকে মসজিদের সামনে সিঁড়িতে মসজিদের সামনে সিঁড়িতে আসলে তিনি তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। মসজিদে যে মুয়াজ্জিন ছিলেন তিনি, এরপরে তিনি আসলে মসজিদে দেখা যায় যে শিক্ষার্থী কদরুল রয়েছেন, তিনি আসলে একটি বেডে শুয়ে রয়েছেন এবং তিনি এখনো কিছুটা অসুস্থ অবস্থায় রয়েছেন। এবং এখানে যারা পুলিশ সদস্য, শিক্ষার্থী সহ বিভিন্ন পদের শিক্ষার্থী যারা তারা রয়েছেন এবং কদরুলকে কিছুক্ষণ আগে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যে শিক্ষার্থী সহ পুলিশ এবং যারা উদ্ধার করে নিয়ে এসেছে তারা রয়েছেন, তারা কথা বলেছি, তারা বলছেন যে একদম ঠিক ভোরবেলা আসলে বলতে হবে তাকে। এবং ইমাম সাহেব কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, একটি সুন্দর ভালো ড্রেস করা অবস্থায় পোশাক কোনো ধরনের দাগ, ময়লা, কাদা কোনো কিছু ছিল না, অর্থাৎ কেউ উদ্দেশ্যমূলক ভাবে তাকে পোশাক পরিহিত অবস্থায় পাওয়া গেছে। সেই পোশাক কোনো ধরনের আঘাত চিহ্ন অথবা কোনো ধরনের দাগ, ময়লা, কাদা কোনো কিছু ছিল না, অর্থাৎ কেউ একজন উদ্দেশ্যমূলক ভাবে তাকে পরিপাটি করে মসজিদের বারান্দার সামনে সিঁড়ির গোড়ায় আসলে রেখে যায় এবং সেই সিঁড়ির গোড়া থেকে আসলে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজে, ওই সময় কিন্তু তিনি সেন্সলেস ছিলেন বলছেন যারা উদ্ধার করে গেছেন তারা, তবে খুব দ্রুত সময়ে পুলিশের সহযোগিতা এবং স্থানীয় যারা মুসল্লিরা ছিলেন তারা ঠিক ফজরের নামাজের পরে কিছুক্ষণ পরেই খুলনা মেডিকেল উদ্দেশ্যে নিয়েছেন এবং খুলনা মেডিকেলে তাকে খুলনা মেডিকেলে নিয়ে আসেন। এবং কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলেছি, তিনি কথা বলতে পারছেন এবং বিস্তারিত হয়তো জানা যাবে ঠিক
কিভাবে তিনি নিখোঁজ একটু জানি তাই 5 দিন আগে কিন্তু তিনি ত্রাণ বিতরণ করছিলেন সন্ধ্যার সময়। এরপর থেকে রাত 11টার সময় তার ফোনে একবার কল করে তারপর থেকে আসলে তাকে পরিবারের কেউ যোগাযোগ করতে পারেনি। গত পরশু দিন শিক্ষার্থীরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন তাকে উদ্ধারে, পরিবার পক্ষ থেকে কনফারেন্স করা হয়েছিল। সবকিছু মিলে আসলে তার যে উদ্ধার অবশেষে তিনি হয়েছেন এর জন্য কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা কিছু বিস্তারিত জানতে চেয়েছেন যারা এখানে রয়েছেন। তো খুলনা মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থী উদ্ধারের যে ঘটনা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। চট্টগ্রামে জাহাজ ভাঙা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে গত 10 বছরে মারা গেছেন 142 শ্রমিক। সবশেষ এসএন কর্পোরেশন শিপইয়ার্ডের পাম্প রুমে বিস্ফোরণে নিহত হয়েছেন 2 জন। দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাবে শিপইয়ার্ডগুলোতে মৃত্যুর মিছিল বাড়ছে বলে জানাচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কর্মকর্তারা। অনেক বিশ্বাসের ছবিতে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে একসময় 1.5 শতাধিকের বেশি জাহাজ ভাঙা প্রতিষ্ঠান ছিল। বর্তমানে সচল রয়েছে 30 থেকে 35টি শিপইয়ার্ড। উপকূল জুড়ে গড়ে ওঠা এইসব শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে কাজ করেন 15 থেকে 20 হাজার শ্রমিক। কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে শ্রমিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনা যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর তথ্য মতে গত 10 বছরে জাহাজ ভাঙা শিল্পে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে 142 জন শ্রমিকের। নিরাপত্তার ঘাটতি থাকায় সবশেষ দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের কর্মকর্তারা। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, ওইখানে গ্যাস কাটার ব্যবহার করা যায় না। গ্যাস কাটার ব্যবহার করলে, কারণ এখানে গ্যাস জমে থাকে, ওখানে অয়েল থাকে, এই জাতীয় বিষয়গুলিতে যে কোনো মুহূর্তে অগ্নিস্ফুলিঙ্গ যদি এখানে কোথাও পড়ে তাহলে সেই অগ্নিস্ফুলিঙ্গ থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা বা বিস্ফোরণ ঘটতে পারে। আন্তর্জাতিক মান অনুসরণ করে এরই মধ্যে 4টি জাহাজ ভাঙার প্রতিষ্ঠান পেয়েছে গ্রিন শিপইয়ার্ডের স্বীকৃতিও। প্রশ্ন উঠছে, তারপরও কেন ঘটছে দুর্ঘটনা? শিপইয়ার্ড নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বলছে শুধু গ্রিন শিপইয়ার্ড করলেই হবে না, দক্ষ ও প্রশিক্ষিত জনবল না থাকলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। যে প্রশিক্ষিত জনবল যেগুলো আছে সেগুলো আসলে সঠিকভাবে প্রশিক্ষিত না। সঠিকভাবে প্রশিক্ষিত না হওয়ার ফলেই এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। জাহাজের সেন্সিটিভ পার্ট যখন কাটছে তখন ওনাদের উচিত ছিল উপস্থিত থাকা। ওনাদের উপস্থিত ছাড়া শ্রমিক ওখানে যাওয়ার কথা না। তাহলে আপনার শ্রমিক কেন ওখানে গেল? কেন আপনারা যারা বিশেষজ্ঞরা আছেন, ইয়ার্ড ভিত্তিক যারা আপনাদেরকে মালিক রেখেছে, তারা কোথায় ছিলেন? ভবিষ্যতে দুর্ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের। এই ধরনের অ্যাক্সিডেন্ট যাতে আর না হয় ওইটার দিকে আমরা সজাগ থাকব, কারণ গ্রিন ইয়ার্ড হলে অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট এবং পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন সবই কিন্তু কমে আসে। তো এইটার এফেক্ট কিন্তু আমরা গত 1-1.5 বছর দেখছি। বাংলাদেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড আছে 179টি। বর্তমানে 3 শতাধিক স্টিল রিরোলিং মিলের প্রধান কাঁচামাল হিসেবে পুরনো জাহাজের স্ক্র্যাপ ব্যবহার করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়িয়ে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। তবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বেহাত হওয়া 198টি অস্ত্র ও 25,000-এর বেশি গুলি। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে উত্তেজিত জনতার রোষানলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সদর দপ্তর, 16টি থানা, ফাঁড়ি এবং ট্রাফিক বক্স সহ অন্তত গুরুত্বপূর্ণ 29টি স্থাপনা। আর এই সময় লুট হয় 815টি অস্ত্র এবং 82,252 রাউন্ড গুলি। পরবর্তীতে 617টি অস্ত্র এবং 56,858 রাউন্ড গুলি উদ্ধার হলো। 198টি অস্ত্র এবং 25,394 রাউন্ড গুলির এখনো খোঁজ মেলেনি। লুট হওয়া বিপুল এই অস্ত্র এবং গুলির পাশাপাশি সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্রকে অপরাধ দমনে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নবনিযুক্ত সিএমপি কমিশনার। অপরাধ প্রতিরোধ এবং প্রতিকারের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে পুলিশের যে খোয়া যাওয়া অস্ত্রগুলি উদ্ধার এবং পুলিশের থানায় থাকা যে সমস্ত ব্যক্তির অস্ত্র ছিল সেগুলো উদ্ধার করা। জিরো টলারেন্স এগেনস্ট ক্রাইম অ্যান্ড ফিয়ার অফ ক্রাইম, অপরাধ এবং অপরাধজনিত ভীতি দুটোই আমরা দূর করব চট্টগ্রাম নগরী থেকে।
এদিকে গত 1 মাস ধরে ক্ষতিগ্রস্ত ভবনগুলিতে চলছে থানা পুলিশের কার্যক্রম। গাড়ি পুড়ে যাওয়ায় পুলিশের টহল ব্যবস্থা নেই বললে চলে। সেই সঙ্গে অপরাধ দমন কিংবা অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের ধীরচল নীতির কারণে কিছুটা ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। আর ইমেজ সংকটের কারণে সাধারণ পুলিশ সদস্যদের মনোবলও আগের অবস্থায় নেই। তাই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে যথাযথ সংস্কারের কথা বলছে সুশীল সমাজ। পুলিশের যে ভাবমূর্তি, পুলিশ হিসেবে নাগরিকের বন্ধু হিসেবে আস্থা সৃষ্টি করে মানুষের কাছে, সেই জায়গায় ফেরত আসার জন্য তাদেরকেও কিছু নিষ্ঠার সাথে কাজ করতে হবে, অনেকটা সাধনা করতে হবে, কারণ তার সেটা পবিত্র দায়িত্ব। সেই জায়গা থেকে আসতে পারলে মানুষ নিশ্চয়ই তাকে ওয়েলকাম করবে এবং তারা তাদের সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতে পারবে। এই অবস্থায় একেবারে ভিন্ন আঙ্গিকে নগর পুলিশিং গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সিএমপি। বিশেষ করে শক্তিশালী করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে। আগের সব কমিটিকে বাতিল করে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের সমন্বয়ে গঠিত হবে কমিউনিটি পুলিশ। একই সঙ্গে সপ্তাহের প্রতি রোববার থানা এলাকায় এবং মঙ্গলবার সিএমপি কমিশনার কার্যালয়ে হবে সাধারণ মানুষের উপস্থিতিতে ওপেন ডে হাউস। কমিউনিটি পুলিশিংয়ের যারা সদস্য হবেন, নাম প্রস্তাব করবেন, সেটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়কবৃন্দ যারা আছেন ওনাদের সাথে সমন্বয় করে পরামর্শক্রমে এনাদের স্ব থানা এলাকার ভিতরে সর্বজন শ্রদ্ধেয় যে সমস্ত যারা আছেন, নাগরিকবৃন্দ আছেন, ওনার এবং আগ্রহী সমাজসেবক, পুলিশিংয়ের কাজে আগ্রহ আছে, উদ্যোগ আছে, উদ্যম আছে এবং সত্যিকার অর্থে কমিউনিটির সেবা করতে চান না যার যার অধিক্ষেত্র থেকে, তাদের নাম অন্তর্ভুক্ত করে আমরা আনতে বলেছি। 60 বর্গ মাইলের এই চট্টগ্রামের লোক সংখ্যা 70 লাখের বেশি হলো। থানা রয়েছে 16টি, যেখানে দায়িত্বরত পুলিশ রয়েছেন 6200। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর গুলশানে গ্রেফতার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডিবি থেকে আজ নেওয়া হবে আদালতে। রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ। শহর থেকে গ্রাম, দিনে কমপক্ষে 5 ঘন্টা লোডশেডিংয়ে দুর্বিষহ জীবন। জ্বালানি সংকটে অর্ধ শতাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকাই কারণ। এবং নির্বাচনী বিতর্কের মঞ্চে প্রথমবার মুখোমুখি কমলা ট্রাম্প। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ। 90 মিনিটের বাকযুদ্ধে নজর গোটা বিশ্বের। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।